উপন্যাসের ঝুলি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ শুরু করব বাংলার বিখ্যাত ঔপন্যাসিক জহির রায়হান রচিত বরফ গলা নদী উপন্যাসটির তৃতীয় পর্ব। মাহমুদ এসেছে বাইরে থেকে, বগলে কতগুলো বই, হাতে একটা কাগজের মোড়ক। মোড়কটা ওর হাতে তুলে দিয়ে মাহমুদ বলল, নাও, এটা তোমাদের জন্য এনেছি। মরিয়ম সকৌতুকে তাকিয়ে বলল, এর মধ্যে কি? তা আলোতে নিয়ে গিয়ে দেখতে পাচ্ছ না? বিরক্তি গলায় জবাব দিল মাহমুদ। যাও, একটা বাতি নিয়ে এসো ঝটপট করে। ও ঘর থেকে সব শুনতে পেয়ে বাতি হাতে দৌড়ে এলো হাসিনা। কি এনেছে রে আপা? দেখি দেখি। দাঁড়াও, দেখবে। অমন আদেক খেলাপানা করো না, এসব ভালো লাগে না আমার। নিজের ঘরে বইগুলো মেঝেতে নামিয়ে রাখলো মাহমুদ। তার ঘরে কোনো আসবাবপত্র নেই, একটা কাপড় রাখার আলনাও নাই। মেঝেতে পাশাপাশি তিনটা মোটা মাদুর বিছানো, এক পাশে তার স্তূপকৃত খবরের কাগজ তায়ে রাখা, বাকি তিন পাশে শুধু বই। মাঝখানে ওর শোবার বিছানা। বিছানা বলতে একটি শতরঞ্জিত, একটা চাদর, একটা বালিশ। মরিয়মের হাত থেকে মোড়কটা নিয়ে ওদের বসতে বলল মাহমুদ। নিজেও বসলো, তারপর আস্তে করে বলল, এর ভিতরে কি আছে তা দেখবার আগে তোমাদের কিছু কথা বলতে চাই আমি। হাসিনা পিক করে হেসে দিয়ে বলল, বলো। মরিয়ম গম্ভীর। মাহমুদ ওদের দুজনের দিকে ক্ষণকাল স্থির চোখে তাকিয়ে থেকে বলল, দুর্ঘটনাবশত হোক আর যেমন করেই হোক, তোমরা আমার বোন, তাই নয় কি? হাসিনা আসল মুখ টিপে বলল, হ্যাঁ। মরিয়ম কিছু বলল না, নীরবে মাথা নাড়ল। মাহমুদ আবার বলল, তোমাদের প্রতি আমার একটা বিশেষ দায়িত্ব আছে, তা বিশ্বাস করো? পিছনে ঘাড় নাড়ালো, বলল, হ্যাঁ। মোড়ক খুলতে খুলতে মাহমুদ বলল, তোমাদের জন্য কিছু চুলের ফিতা আর মাথার কাটা এনেছি আমি, দেখো পছন্দ হয় কিনা। ফিতা জোড়া মাহমুদের হাত থেকে ছো মেরে তুলে নিয়ে খুশিতে উজ্জ্বল হয়ে উঠল হাসিনা। বলল, কি সুন্দর। নাচতে নাচতে মাকে দেখবার জন্য নিয়ে গেল সে। মরিয়ম উঠল। মাহমুদ বলল, বসো, তোমার সঙ্গে কথা আছে আমার। মরিয়ম বলল, তুমি ভাত খাবে না? না, এক বন্ধুর বাসা থেকে খেয়ে এসেছি আমি। মাথা নেড়ে নিষেধ করলো মাহমুদ। বলল, তোমার সঙ্গে যে মেয়েটি আজ এসেছিল সে কে জানতে পারি? অবশ্য তোমার যদি আপত্তি না থাকে। মরিয়ম বলল, ওর নাম লিলি, আমার সঙ্গে পড়তো কলেজে। মাহমুদ বলল, থাক, তার নাম আমি জানতে চাইনি। জানতে চেয়েছিলাম ওর সঙ্গে তোমার সম্পর্কটা কি। জেনে খুশি হলাম। সহসা দুজনে পুরো নীরব হয়ে গেল। পাশের ঘর থেকে মা বাবা আর হাসিনার গলার আওয়াজ শোনা যাচ্ছে। মৌন ভেঙে মাহমুদ বলল, তুমি কি করবে বলে ঠিক করেছ? মরিয়ম বলল, এখনো কিছু ঠিক করিনি, দেখি স্কুলের চাকরিটার কি হয়। মাহমুদ বলল, তোমার বান্ধবী লিলি না কি নাম যেন, সে কি করে শুনি? মরিয়ম দাদার দিকে তাকিয়ে জবাব দিল, সেও একটা চাকরি খোঁজে আছে। মাহমুদ ক্ষণকাল চুপ থেকে বলল, যাও, এখন ঘুমাবো আমি। কাগজে মোড়ানো চুলের কাঁটাগুলো তুলে নিয়ে ধীরে ধীরে বেরিয়ে গেল মরিয়ম। ও চলে গেলে একটা সিগারেট ধরিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল মাহমুদ। হাত বাড়িয়ে মাথার কাছে রাখা হারিকেনটা নিভিয়ে দিল সে। এখন সমস্ত ঘরটা অন্ধকারে ঢাকা। চারপাশে তাকালেই এই অন্ধকার ছাড়ার কিছুই চোখে পড়ে না। সিগারেটের মাথায় শুধু এক টুকরো আলো, বিড়ালের চোখের মতো জ্বলছে। আশা নামক মানুষের আদিম প্রবৃত্তিটিও বোধহয় চিরন্তন এমনি করে জ্বলে। পাশ ফিরে শুয়ে মাহমুদ ভাবল, প্রধান সম্পাদক আজ কথা দিয়েছে, আসছে মাস থেকে 10 টাকা বেতন বাড়িয়ে দেওয়া হবে। যদি তিনি তার কথা রাখেন, তাহলে সেই বাড়তি 10 টাকা প্রতি মাসে ভাই বোনদের জন্য খরচ করবে মাহমুদ। আর যদি ছলনার নামান্তর হয়, তাহলে আর ভাবতে ভালো লাগে না মাহমুদের। সিগারেট অন্ধকারে ছুঁড়ে ফেলে দিয়ে ঘুমোতে চেষ্টা করে সে, কিন্তু সহসা ঘুম তার আসে না। সহস্র চিন্তা
এসে ভর করে মনের কোণায়। মাঝে মাঝে মনে হয় রোজ রাতে এমনি ভাবনার জাল বুনতে বুনতে হয়তো জীবনটা একদিন শেষ হয়ে যাবে তার। জ্বলে জ্বলে হয়ে যাওয়া মোমবাতির মতো ধীরে ধীরে ফুরিয়ে যাবে সবকিছু। নিউজ সেকশনের লম্বা ঘরটা এখনো চোখের উপর ভাসে। অনেক আশা নিয়ে একদিন মিলন পত্রিকায় চাকরি নিয়েছিল মাহমুদ, সাব এডিটরের চাকরি। মাসে 50 টাকা বেতন। অর্থের চেয়ে আদর্শ সাংবাদিক হওয়ার বাসনায় ছিল প্রবল। কালে কালে একদিন লুই ফিশার হবে। শুনে সিনিয়র সাব এডিটর আমজাদ হোসেন শব্দ করে হেসে উঠেছিলেন। লুই ফিশার হবে? বেশ বেশ, অতি উর্বর মস্তিষ্কের কল্পনা বটে। বছরখানেক কাজ করো, তারপর লুই ফিশার কি চিংড়ি ফিশার, দুটার একটা নিশ্চয় হবে। বুড়োটার উপর রেগে চোখ মুখ লাল হয়ে গেছিল মাহমুদের। গালাগাল দিতে ইচ্ছে করছিল তাকে। আহ, শুধু শুধু বেচারাকে অমন হতাশা করে দিচ্ছ কেন? আরেকজন বলেছিল টেবিলের ওপাশ থেকে। তারপর তারপর আর ভাবতে পারে না মাহমুদ। একটু পরে ঘুমিয়ে পড়ে সে। সকালে ঘুম ভাঙতে হাত মুখ দিয়ে বাইরে বেরোবে বলে ভাবছিল মাহমুদ। এক টুকরো পাউরুটি আর এক কাপ চা এনে ওর সামনে নামিয়ে রেখে সালেহা বিবি বললেন, তুই কি বেরোবি এখন? হ্যাঁ। দড়িতে ঝুলিয়ে রাখা জামাটা নামিয়ে নিয়ে মাহমুদ বলল, আমার একটা কাজ আছে, যেতে হবে। খানিকক্ষণ ইতস্তত করে সালেহা বিবি বললেন, তোর বাবার শরীরটা আজ ভালো না, বাজারটা একটু দিয়ে যা। মাহমুদ কোনো জবাব দিল না। তার কথার যেন শুনতে পায়নি, এমনি ভাব করে নীরবে পাউরুটির টুকরো ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো সে। মা আবার বললেন, কিরে, কিছু বলছিস না যে? টাকা আনবো? না। মাহমুদ নির্বিকারভাবে জবাব দিল, আমার কাজ আছে বললাম তো। কোন দিন তোর কাজে থাকে না? সালেহা বিবি গম্ভীর হয়ে গেলেন। বুড়োটার রোজ বাজার করে এনে খাওয়াই, এই বুড়ো বয়সে তাকে কষ্ট দিতে লজ্জা হয় না তোদের? রুটির টুকরো ফ্রিজের উপর নামিয়ে রেখে মাহমুদ বলল, আর আমি আহ্লাদে ঘুরে বেড়াই, তাই না মা? রাতের পর রাত যে আমার তোমাদের জন্য জেগে জেগে কাজ করতে হয়, তার কোনো মূল্য নেই? হ্যাঁ? চায়ের পেলাটা সামনে থেকে সরিয়ে দিল মাহমুদ। রুটির পিসটাও ঠেলে দিয়ে উঠে দাঁড়ালো সে। রাগের চোখ মুখ লাল হয়ে গেল সালেহা বিবির। উষ্ণ গলায় তিনি জবাব দিলেন, তুই সারা রাত জেগে কাজ করিস আর বুড়োটা কি বসে বসে খায়? সারা জীবন হাড় ভাঙা খাটুনি কেটে রোজগার করে এনে খাইয়েছেন তোদের। হয়েছে, এবার থামো তো তুমি মা। জামাটা গায়ে দিতে দিতে জবাব দিল মাহমুদ। ও কথা শুনতে শুনতে কান জ্বালাপালা হয়ে গেছে, তবু রোজ একবার করে শোনাবে তুমি। ও কি, চাটা কি অপরাধ করলো? খেয়ে নে না ওটা। বাজারের প্রসঙ্গ ভুলে গিয়ে ছেলেকে চা খাওয়ানোর প্রতি লক্ষ্য দিলেন সালেহা বিবি। ও কি, চলে যাচ্ছিস কেন? চাটা খেয়ে যা। থাক, ওটা তুমি খাওগে। হনহন করে ঘর ছেড়ে বেরিয়ে গেল মাহমুদ। ও চলে যেতে ক্ষোভে দুঃখে চোখ ফেটে কান্না বেরিয়ে এলো সালেহা বিবির। আঁচলে চোখ মুছে ব্যথাস হয়ে জড়ানো নিজেকে ধিক্কার দিলেন তিনি। কোন দুঃখে পেটে ধরেছিলাম তোদের? কথাটা কানে এলো হাসমত আলীর। ও ঘর থেকে গলা উঁচিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? স্বামীর কণ্ঠস্বর শুনে নীরব হয়ে গেল সালেহা বিবি। এসব কথা স্বামীকে জানাতে দিতে চান না তিনি, তাহলে তিনি মনে আঘাত পাবেন। হাসমত আলীও উত্তর না দিয়ে চুপ করে গেলেন। মরিয়ম এসে বলল, একটু পরে আমি বাইরে বেরোবো মা, বাজারের টাকাটা দিও আমাকে। মা অবাক হয়ে বললেন, তুই যাবি? মরিয়ম বলল, তাতে কিছু এসে যায় না মা, খোকাকে সঙ্গে দিও। হাসমত আলী এতক্ষণ মা মেয়ের আলাপ শুনছিলেন। শেষ হলে বললেন, ও কেন যাবে, আমি বাজারে যাব। সালেহা বিবি বললেন, তোমার শরীর খারাপ লাগছিল বলছিলে না? ও কিছু না, আস্তে করে জবাব দিলেন হাসমত আলী। ঘর থেকে সেই যে হনন করে বেরিয়ে এলো মাহমুদ। তারপর অনেক পথ মারিয়ে এগলি ওগলি পেরিয়ে বিশ্রামাগারের সামনে এসে দাঁড়ালো সে। দুটো বাইলেন এসে যেখানে মিলেছে তারই সামনে ছোট্ট একটা রেস্তোরাঁয়। ভিতরে ঢুকতে কেরোসিন কাঠের কাউন্টার ওপাশ থেকে ম্যানেজার খোদাবক্স বলে উঠল, ইয়ে হয়েছে মাহমুদ সাহেব, আজকে খবরের
কাগজ পড়েছেন? কোণের টেবিলে 3টা ছেলে গোল হয়ে বসেছিল। তাদের দিকে এগিয়ে যেতে যেতে মাহমুদ জবাব দিল, না, আজকের কাগজ তো আমি পড়িনি। ওর গলার স্বরটা রুক্ষ। খোদাবাক্স বুঝতে পারলো আজ মেজাজটা ভালো নেই ওর। তাই গলাটা আরেকটু মোলায়েম করে বলল, একটা ভালো চাকরির বিজ্ঞাপন বেরিয়েছে আজ। মাহমুদ কিছু বলবার আগে বাকি 3জন একসঙ্গে বলে উঠল, তাই নাকি? দেখি দেখি পত্রিকাটা। কোলের উপর থেকে পত্রিকা নিয়ে ওদের দিকে ছুড়ে দিল খোদাবাক্স। তার খদ্দেরদের বেকারত্ব ঘুষুক, তারা ভালো চাকরি পাক, এটা সে আন্তরিকভাবে কামনা করে। অবশ্য ভালো চাকরি পেলে তারা হয়তো এই রেস্তোরাঁয় আর আসবে না, অভিজাত রেস্তোরাঁয় গিয়ে খাবে। এদিক থেকে ওদের হারাবার ভয়ও আছে খোদাবাক্সের। কিন্তু বাকি টাকাগুলো ওদের কাছ থেকে পাওয়া যাবে, এই তার সান্ত্বনা। তাছাড়া ভালো একটা চাকরি পেলেই যে ওরা তাকে ত্যাগ করবে, সেটা ভাবাও ভুল। হাজার হোক, চক্ষুলজ্জা বলে একটা প্রবৃত্তি আছে মানুষের। দুর্দিনে ওদের বাকিতে খাইয়েছে খোদাবাক্স, সে কথা কি এত সহজে ভুলে যাবে ওরা? অবশ্য না ছেড়ে যাবার আরেকটা কারণ আছে। সেটা হলো শখানেক হাত দূরের মেয়ে স্কুলের ওই লাল দালানটা। ওখানকার সব খবরই রাখে খোদাবাক্স। কোন মেয়েটি বিবাহিতা আর কোনটি কুমারী, কোন মেয়েটির বাবা বড় চাকরি আর কোন মেয়েটির বাবা কেরানি, সব খবর রাখে খোদাবাক্স। উৎসাহী খদ্দেরদের পরিবেশন করেন সে, তাদের অতৃপ্ত আত্মাকে তৃপ্ত করে। পত্রিকাটি মাটিতে পড়ে গিয়েছিল, তুলে এনে টেবিলের উপর রেখে বিছিয়ে 4জন একসঙ্গে ঝুলে পড়ল ওরা। একটা প্রাইভেট ফার্মে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের চাকরি, মাসে 150 টাকা বেতন। খোদাবাক্সের কাছ থেকে কাগজ কলম নিয়ে নাম ঠিকানা টুকে নিল মাহমুদ। খোদাবাক্স একগাল হেসে বলল, কেমন, বলিনি খুব ভালো চাকরি? মাহমুদ বলল, হবে না, শুধু কাগজ কালি খরচ করা। রফিক বলল, তবু দেখা যাক না একবার কপাল ঠুকে। নাইম বড় রোগাটে, চেহারাখানাও তার বড় ভালো নয়। বলল, আমার মুখ দেখেই বেটারা বিদায় দেবে। খোদাবাক্স বলল, সব খোদার ইচ্ছা, 4জন একসঙ্গে চেষ্টা করে দেখুন না, একজনের হয়েও যেতে পারে। 1 কাপ চায়ের অর্ডার দিয়ে মাহমুদ চুপচাপ পত্রিকার পাতা উল্টাতে লাগলো। চা খাওয়ার পরেও অনেকক্ষণ বসে থাকবে এখানে সে, এটা সেটা নিয়ে তর্ক করবে, আর মাঝে মাঝে একটু মনস্ক হয়ে ভাববে আশা নামক প্রবৃত্তিটি কত দুর্দমনীয়। একটা বছর মিলন পত্রিকার চাকরি করার পর আশার ক্ষীণ অস্তিত্ব লোপ পাওয়া উচিত ছিল। তবু এখনো যে কেমন করে তার রেশ জেগে আছে মনে, ভেবে বিস্মিত হয় মাহমুদ। লুই ফিশার হওয়ার কল্পনায় যে একদিন বিভোর ছিল, সে আজ তেমনি স্বপ্ন দেখতে পারে না। তাই ঘটনার অভিজ্ঞতায় স্বপ্নগুলো ভেঙে খানখান হয়ে গেছে তার। একদিনের কথা মনে পড়ে, সেদিন রাতে ডিউটি ছিল তার। নিউজ সেকশনের লম্বা টেবিলটার সকলে কর্মব্যস্ত। এ সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলো পৌঁছায় এসে, তাই কাজের ভিড় বেড়ে যায়। হাতের কাছে একটা ছোট্ট সংবাদ নিয়ে নাড়াচাড়া করছিল মাহমুদ। 25 বছরের একজন শিক্ষিত যুবক বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। খবরটা ছাপতে দেব? নিউজ এডিটরের দিকে গলা বাড়িয়ে জিজ্ঞেস করলো মাহমুদ। কাগজটা হাতে নিয়ে খবরটা পড়লেন নিউজ এডিটর। তারপর আস্তে ওটা টেবিলের উপর নামিয়ে রেখে বলল, বাদ দিন, স্পেস নেই। কেন? স্পেস তো অনেক আছে। কথাটা হঠাৎ বলে ফেললো মাহমুদ। সরস দৃষ্টিতে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে নিউজ এডিটর গম্ভীর গলায় বললেন, স্পেস আছে কি নেই সেটা আপনার জানার কথা নয়। তারপর নীরব হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না তার। এমনি ঘটনা প্রায়ই ঘটত। একদিন কোনো এক জনসভায় লোক সমাবেশ নিয়ে তর্ক বেঁধে গেল স্টাফ রিপোর্টারের সঙ্গে। রিপোর্টার বললেন, সবাই 5,000-এর বেশি লোক হয়নি। মাহমুদ বলল, মিথ্যে কথা, 50,000-এর উপরে এসেছিল লোক। রিপোর্টার বলেন, আপনি চোখে বেশি দেখেন। মাহমুদ বলল, আমি যদি বেশি দেখে থাকি তাহলে আপনি কম দেখেন। কম দেখতে হয় বলেই তো দেখি। দুঠোঁটে এক টুকরো হাসি ছড়িয়ে চুপ হয়ে গেলেন স্টাফ রিপোর্টার। সিনিয়র সাব এডিটর আমজাদ হোসেন
এতক্ষণ নীরবে ঝগড়া শুনছিলেন ওদের। দুজনকে থামলে একটা পান মুখে দিয়ে বললেন, মাহমুদ সাহেব এখনো একেবারে বাচ্চা রয়ে গেল। লোকে যে কেমন করে বাড়ে আর কমে তার কিছুই বোঝেন না বলে শব্দ করে এক প্রস্ত হেসে উঠেছিলেন তিনি। বয়সে সামনে চা নামিয়ে রাখতে ভাবনায় সেট পড়ল। চায়ের পেয়ালায় চুমুক দিয়ে মাহমুদ বলল, তুমি ঘাবড়িও না খোদা বক্স, সামনের মাস থেকে 10 টাকা বেতন বাড়িয়ে দেওয়া হবে আমার। তার থেকে কিছু কিছু করে 1 বছর সব পরিশোধ করে দেবো তোমার, বুঝলে? খোদা বক্স এক মুখ হেসে বলল, তাই নাকি? বড় ভালো কথা শুনে বড় খুশি হলাম। নাইম বলল, এরপর আমাদের 1 কাপ করে চা খাওয়ান উচিত তোমার মাহমুদ। মাহমুদ নির্বিকার গলায় বলল, খাও বলে বয়কে ওদের 3 কাপ চা দেবার জন্য আদেশ করল সে। খোদা বক্স 1 কাপ চা দিতে বলল। বয় চা নিয়ে এলে সামনে ঝুঁকে পড়া মাহমুদ বলল, 10 টাকা যদি বাড়ে আমার, তাহলে রোজ একটা করে সিগারেট খাওয়াবো তোমাদের। নাইম খুশি বলল, আমার যদি চাকরিটা হয়ে যায় তাহলে রোজ 1 কাপ চা খাওয়াবো। রফিক কিছু বলল না, ও একটু অন্যমনস্ক আছে। তাহলে এ চাকরিটার জন্য তুমি দরখাস্ত করছো? মাহমুদ সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো। হ্যাঁ, তুমিও করো, নাইম জবাব দিল। রফিক উঠতে যাচ্ছিল। নাইম চেঁচিয়ে উঠল, ওকে যাচ্ছ কোথায়, বসো। রফিক বলল, আর কত বসবো, বোধহয় আসবেন না আজ। মাহমুদ জিজ্ঞেস করবে ভাবছিল, সে কে? নাইম বলল, আর একটু বসো, এই এসে পড়বে। আজ বোধহয় ঘোড়ার গাড়িটা কোথাও আটকে পড়েছে, কে জানে, হয়তো রেল ক্রসিং এর ওখানে হবে। মাহমুদ এতক্ষণে বুঝলো একটি মেয়ের অপেক্ষা করছে রফিক। ঘোড়ার গাড়িতে করে আসবে মেয়েটি। এখান থেকে রফিক দেখবে তাকে, শুধু চোখের দেখা। মেয়ের কথা উঠতে খোদা বক্স বলল, আপনাকে কতবার বলেছিলাম মাহমুদ সাহেব, সেই মেয়েটার সঙ্গে ঝুলে পড়ুন, তাহলে কি আজকে আপনার এই অবস্থা হতো? এতদিনে হ্যাটটাই পড়ে মোটর গাড়িতে হাঁকাতেন। তার দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি হানলো মাহমুদ। কিছু বলল না। নাইম বলল, হ্যাঁ তাই তো, আজকাল সে মেয়েটার আর দেখি না। বিয়ে হয়ে গেছে বুঝি? খোদা বক্স মুখখানা বিকৃত করে বলল, বিয়ে হয়ে যাবে না তো কি হবে? ওরা হলো বড় লোকের মেয়ে, বড় মহার্ঘ বস্তু। ও কি ফেলনা করে থাকবে? কত ছেলে লাইন বেঁধে থাকে বিয়ে করার জন্য। হয়েছেও তাই। এই তো গেল মাসে মেয়েটার বিয়ে হয়ে গেছে এক ইঞ্জিনিয়ারের সাথে। ছেলেটির বড় জোর বরাত। বিয়ের কিছুদিন পরেই স্কলারশিপ বাগিয়ে আমেরিকায় চলে গেছে। নাইম প্রশ্ন করল, আর সেই মেয়েটিকে কি রেখে যাবে নাকি? খোদাবাক জবাব দিল, সঙ্গে করে নিয়ে গেছে আমেরিকায়। পত্রিকার উপর ঝুঁকে পড়া মাহমুদ একটা খবর পড়ায় মনোযোগী হবার চেষ্টা করলো, কিন্তু কিছুতে মন বসাতে পারল না সে। কাগজটা মুড়ে রেখে অনেকটা বিরক্তির সাথে উঠে দাঁড়ালো। তারপর আকস্মিকভাবে চলি বলে বিশ্রামাগার থেকে বেরিয়ে এলো মাহমুদ। বেরুবার পথে সে শুনতে পেল নাইম বলছে, আহ, যাবে আর কি, বসো না, ঘোড়ার গাড়িটা আসতে আজ বড় দেরি হচ্ছে, নিশ্চয়ই এসে পড়বে এক্ষুনি, বসো, আর 1 কাপ চা খাও। বুঝতে কষ্ট হলো না মাহমুদের রফিককে উদ্দেশ্য করে কথাগুলো বলছে নাইম।